আসসালামু আলাইকুম সবাইকে। তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি গত ভিডিওতে ম্যাট্রিক্সের যে বেসিক ক্লাস সেটা নিয়ে আমি আলোচনা করছি। তো আজকে আমরা ম্যাট্রিক্সের যে শ্রেণী বিভাগগুলো আছে তো সেগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? তো প্রথমে যদি আমরা দেখি, তো প্রথমত হচ্ছে যে কন্ডিশনটা আছে সেটা হচ্ছে আমাদের সারি ম্যাট্রিক্স। হ্যাঁ, তো প্রথমত কথা হচ্ছে সারি ম্যাট্রিক্স কি জিনিস ভাই? সারি ম্যাট্রিক্স বলতে হচ্ছে যেই ম্যাট্রিক্সের শুধুমাত্র একটি সারি আছে তাকে বলা হয় সারি ম্যাট্রিক্স। কলাম কয়টা আছে এটা তোমার কোনো দেখার বিষয় না। হ্যাঁ, কলাম মনে করো সাপোজ আমি এভাবে বলছি a সমান সমান 5 6 7 8, ঠিক আছে? তো এটাকে বলতে পারি কিন্তু আমরা সারি ম্যাট্রিক্স। কেন? এই ম্যাট্রিক্সের সারি কয়টা বলতো? জাস্ট একটা সারি। কলাম কয়টা? একটা দুইটা তিনটা চারটা। তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স? 1/4 ক্রমের ম্যাট্রিক্স। এই যে আমি দেখলাম এখানে আমার সারি আছে একটা, সো এটাকে আমরা বলতে পারবো হচ্ছে কত? সারি ম্যাট্রিক্স। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এবার আসি আমরা হচ্ছে কলাম ম্যাট্রিক্স। তাহলে সেম একই রকম ভাবে কলাম ম্যাট্রিক্স কি বলতে পারি বলতো? কলাম ম্যাট্রিক্স বলতে বোঝাচ্ছে যেই ম্যাট্রিক্সের শুধুমাত্র একটা কলাম আছে তাকে আমরা বলবো হচ্ছে কলাম ম্যাট্রিক্স। সারি কয়টা আছে এটা আমার দেখার টাইম নেই, ঠিক আছে? মনে করো সাপোজ বি একটা ম্যাট্রিক্স আমি তোমাকে বললাম, তো এইখান থেকে বললাম যে 5 6 7 8, ঠিক আছে? তো দেখো বলো এটা কত ক্রমের ম্যাট্রিক্স বা কত মাত্রার ম্যাট্রিক্স বলো তো? এখানে সারি আছে কয়টা? একটা দুইটা তিনটা চারটা। কলাম আছে কয়টা? একটা। তাহলে কত? 4/1 ক্রমের ম্যাট্রিক্স। তাহলে এইখান থেকে আমরা যে জিনিসটা বলতে পারি তো সেটা হচ্ছে যে এইটা কিন্তু আমাদের 4 বাই কত বলতো 1 ক্রমের ম্যাট্রিক্স, যেহেতু আমাদের কলাম একটা, সো এটা কিন্তু কলাম ম্যাট্রিক্স। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। হ্যাঁ, ওকে। এবার আসি বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? কি আসে বলো তো? বর্গ, একদম সিম্পল একটা কনসেপ্ট। বর্গ ম্যাট্রিক্স কি জিনিস? যেই ম্যাট্রিক্সের সারির সংখ্যা এবং কলামের সংখ্যা কি বলতো সমান তাকে আমরা বলবো কি বলতো বর্গ ম্যাট্রিক্স। অর্থাৎ মনে করো সাপোজ এখানে বি ইকুয়াল টু আমি বলি যে না 6 7 8 9, ঠিক আছে? তো এই ম্যাট্রিক্সের মাত্রা কত বলো? 2/2 না? দুইটা সারি আছে, দুইটা কি আছে বলতো কলাম আছে। তো এই ম্যাট্রিক্সটাকে আমরা বলবো হচ্ছে কি ম্যাট্রিক্স বলতো? তোমার হচ্ছে বর্গ ম্যাট্রিক্স, ঠিক আছে? ওকে। এর পরবর্তীতে আমাদের দেখো এখানে আছে ম্যাট্রিক্সে কি প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ। দেখো আমরা কিন্তু অলরেডি আগের ভিডিওতে এই বিষয়টা নিয়ে আলোচনা করছি যে প্রধান কর্ণ বা মুখ্য কর্ণ কি জিনিস। এই যে যেই পজিশন গুলোতে আই এবং জের মানটা সমান ওই পজিশনের ভুক্তিগুলো নিয়ে গঠিত কর্ণকে বলবো আমরা কি প্রধান কর্ণ। যেমন এইখানে আমি কি বলছিলাম এটা হচ্ছে 1 1 পজিশন, এটা 1 2 পজিশন, এটা 2 1, এটা কত 2 2। দেখো এই যে এই পজিশন গুলোতে আই এবং জের মানটা কিন্তু সমান, এটা 1 1, এটা কত 2 2। তাহলে যেই পজিশন গুলোতে আই এবং জের মানটা সমান ওই পজিশনের ভুক্তিগুলো নিয়ে গঠিত কর্ণকে আমরা কি বলবো বলো? প্রধান কর্ণ। তাহলে আমাদের কিন্তু প্রধান কর্ণ বা প্রিন্সিপাল ডায়াগোনালের কাজ কি বলো তো শেষ। এখন আমাদের এই যে একটা ইম্পর্টেন্ট একটা টার্ম আছে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি, ঠিক আছে? এটা খুবই 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 একটা ইম্পর্টেন্ট একটা টার্ম যে ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি কি জিনিস। কোন একটা ম্যাট্রিক্সের প্রধান কর্ণের যে ভুক্তিগুলো আছে ওই ভুক্তিগুলা গুণফলকে বলা হচ্ছে ম্যাট্রিক্সের ট্রেস বা কত নাভি। আমি যদি বলি যে ট্রেস অফ বি, ট্রেস অফ কত বি, তাহলে এই বি ম্যাট্রিক্সের ট্রেস কত? তাহলে এই বি ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর যে যোগফল, তো এই যোগফলকে আমরা বলবো হচ্ছে কি বলতো ম্যাট্রিক্সের ট্রেস বা নাভি। কত? এই যে আমাদের কথা পাচ্ছে বলো 15। এটা হচ্ছে আমাদের ম্যাট্রিক্সের ট্রেস বা কি বলতো নাভি। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো, ঠিক আছে? আচ্ছা, এবার আমাদের আরো একটা টার্ম আছে সেটা তোমাদের এখানে দেওয়া নাই, আমি বলতেছি। সেটা হচ্ছে তোমার মুখ্য পদ, ঠিক আছে? একটা বিষয় দেওয়া আছে সেটা হচ্ছে মুখ্য পদ। মুখ্য পদ, তাহলে এই মুখ্য পদ কি জিনিস? মুখ্য পদ হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের বা কোন একটা বর্গ ম্যাট্রিক্সের যে তোমার হচ্ছে কি আছে বলতো যে এই যে তোমার প্রধান কর্ণ আছে এই প্রধান কর্ণগুলোর যে গুণফল এই গুণফলকে বলা হবে মুখ্য পদ। কি বলা হবে বলতো? মুখ্য পদ। অর্থাৎ ধরো আমার যদি আমি বলি এই একটা ম্যাট্রিক্স, তো এই ম্যাট্রিক্সের 5 6 কত আছে বলো 7 8, ঠিক আছে? 5 6 কত বলো 7 8। তো এই যে আমাদের প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের যে উপাদানগুলো আছে বা ভুক্তিগুলো আছে এইগুলাকে যদি আমি গুণ করি অর্থাৎ কত বলো 5 ইন্টু কত 8 ইকুয়াল টু কত 40। এই 40 হচ্ছে এই বর্গ ম্যাট্রিক্সের হচ্ছে মুখ্য পদ। কি বলবো বলো? মুখ্য পদ। আচ্ছা, আরেকটা নাম আছে আমাদের সেটা হচ্ছে মাধ্যমিক পদ, ঠিক আছে? মাধ্যমিক পদ। এখন বলো যে মাধ্যমিক পদ আসলে কি জিনিস? তো মাধ্যমিক পদ হচ্ছে কোন একটা বর্গ ম্যাট্রিক্সের যেটা গৌণ কর্ণ আছে সেই গৌণ কর্ণের যে উপাদানগুলো আছে ওই উপাদানগুলো যদি গুণফল করি তাহলে আমি যে মানটা পাবো সেটাকে বলা হবে মাধ্যমিক পদ। অর্থাৎ তুমি একটা বিষয় খেয়াল করো, এই যে আমরা প্রধান কর্ণ এটা, তাহলে এই বাকি যে কর্ণটা আছে সেটা হবে গৌণ কর্ণ। তো এই গৌণ কর্ণের যে উপাদান আছে এই উপাদানের যদি আমি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে কি বলতো এই যে 7 ইন্টু কত 6 মানে কত 42। এই মানটা হবে হচ্ছে আমাদের মাধ্যমিক পদ। তো আশা করি মুখ্য পদ, মাধ্যমিক পদ, ট্রেস এবং নাভি কি জিনিস
এই জিনিসটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আচ্ছা, এবার তোমাদের একটা প্রশ্ন হতে পারে, আমরা সারি ম্যাট্রিক্স দেখলাম বা কলাম ম্যাট্রিক্স দেখলাম, যদি কোনো একটা ম্যাট্রিক্সে শুধুমাত্র একটাই উপাদান থাকে তাহলে সেটাকে কি বলা হয়? যদি কোনো একটা ম্যাট্রিক্স শুধু একটাই উপাদান থাকে তাকে বলা হয় হচ্ছে সিঙ্গেলটন ম্যাট্রিক্স। সিঙ্গেলটন ম্যাট্রিক্স, ঠিক আছে, ম্যাট্রিক্স। যদি কোন একটা ম্যাট্রিক্সে শুধুমাত্র কি বললাম, একটা মাত্র উপাদান থাকে, একটি উপাদান আছে, একটি উপাদান আছে, তখন সেটাকে বলবো আমরা হচ্ছে কি বলতো, সিঙ্গেলটন ম্যাট্রিক্স। যেমন ধরো সাপোজ বি ইকুয়াল টু শুধুমাত্র কেমন আছে 5, তো এইটাকে বলবো হচ্ছে আমরা সিঙ্গেলটন ম্যাট্রিক্স, ঠিক আছে। ওকে, এরপর বলতে কর্ণ ম্যাট্রিক্স কি জিনিস, খুবই খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম, কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, বা ডায়াগোনাল ম্যাট্রিক্স কি জিনিস। তো কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স হচ্ছে যদি কোনো একটি বর্গ ম্যাট্রিক্সের প্রধান কর্ণ ব্যতীত বাকি সকল উপাদান কি হয় বলো, শূন্য হয়, তখন সেটাকে বলবো আমরা হচ্ছে কি ম্যাট্রিক্স বলো তো, তোমার কর্ণ ম্যাট্রিক্স। প্রধান কর্ণ ব্যতীত বাকি সকল উপাদান যদি কি হয় বলো তো, শূন্য হয়, বলো এই যে এইখানে এটা হচ্ছে প্রধান কর্ণ, তো এই প্রধান কর্ণ ব্যতীত বাকিগুলো সবগুলো জিরো আছে কিনা, আছে, তো এটাকে বলতে পারবো হচ্ছে কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। এই যে প্রধান কর্ণ ব্যতীত বাকি সবগুলো জিরো, এই যে প্রধান কর্ণ ব্যতীত বাকি সবগুলো জিরো, তাহলে এই মানটাকে আমরা বলতে পারবো হচ্ছে কি বলো, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। সো আমি যদি আরো একটা ম্যাট্রিক্স এক্সাম্পল দেই, মনে করো ডি ইকুয়াল টু এভাবে দেওয়া আছে 0 0 0 0 0 0 0 0 0, ঠিক আছে। এখন আমি যদি বলি বলো এই ম্যাট্রিক্সটাকে কি কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে, তোমরা একটু আগে নিজে চিন্তা করো যে এই ম্যাট্রিক্সকে কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে কি যাবে না, ঠিক আছে। আচ্ছা, এবার শোনো আমার কথা, সেটা হচ্ছে এই ম্যাট্রিক্সটাকে অবশ্যই অবশ্যই কর্ণ ম্যাট্রিক্স বলা যাবে, ঠিক আছে। যদি বলো ভাই এইটাও আবার কর্ণ ম্যাট্রিক্স, হ্যাঁ এটাও কর্ণ ম্যাট্রিক্স। কেন? এইটা প্রধান কর্ণ, তাই না? আমাদের কন্ডিশন হচ্ছে এমন যে কর্ণ ম্যাট্রিক্সের কন্ডিশনটা হচ্ছে এমন, প্রধান কর্ণে যা ইচ্ছে তাই থাকুক, আমার দেখার টাইম নেই, প্রধান কর্ণ ব্যতীত বাকি যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো শূন্য আছে কিনা আমাকে এই বিষয়টা দেখতে হবে। বলো এই যে প্রধান কর্ণ, এই প্রধান কর্ণ ব্যতীত বাকি যে উপাদানগুলো আছে সেগুলো শূন্য আছে, ওকে আছে। সো এইটা হবে হচ্ছে আমাদের ডায়াগোনাল ম্যাট্রিক্স বা কর্ণ ম্যাট্রিক্স। মেইনলি যে বিষয়টা সেটা হচ্ছে আমরা যদি আরেকটু ম্যাথমেটিক্যাল ভাবে চিন্তা করি, তাহলে এই যে আমরা জানি এই ধরো এটা যদি 3/3 হতো ম্যাট্রিক্স, কত ম্যাট্রিক্স 3/3, এটা কত 1 1, এটা 1 2, এটা কত 1 3, এভাবে কিন্তু আমরা জানি। সো বিষয়টা হচ্ছে এমন যে যেই পজিশনে i নট ইকুয়াল টু কত বলো, যে i নট ইকুয়াল টু কত, যে যেই পজিশনে i এবং j সমান না, ওই পজিশনে উপাদানগুলো অবশ্যই জিরো হইতে হবে। কর্ণ ম্যাট্রিক্সের মেইন বৈশিষ্ট্য হচ্ছে এটা, যেই পজিশনগুলোতে i ইকুয়াল টু i নট ইকুয়াল টু কত বলো তো, যে ওই পজিশনে উপাদানগুলো কত হইতে হবে বলতো, অবশ্যই জিরো হইতে হবে। আর যেখানে i ইকুয়াল টু যে, সেখানে এনিথিং, যে কোনো হোক কিছু হোক, আমার কোনো অসুবিধা নেই, ঠিক আছে, শূন্য হলেও পারে শূন্য না হইতে পারে, ঠিক আছে, কিন্তু i নট ইকুয়াল টু যে এই পজিশনে উপাদানগুলো কত হইতে হবে বলতো, শূন্য, তখন আমরা বলতে পারবো এটাকে কি বল, কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স। আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পারছো। এবার দেখো আমরা পরবর্তীটা দেখি, সেটা কি আছে, স্কেলার ম্যাট্রিক্স, ঠিক আছে, স্কেলার ম্যাট্রিক্স। তো এই স্কেলার ম্যাট্রিক্স আসলে কি জিনিস? তো স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এক প্রকার কর্ণ ম্যাট্রিক্স। যদি কোন একটা কর্ণ ম্যাট্রিক্সের প্রধান কর্ণে যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো যদি একই হয়, তখন সেটাকে বলতে পারবো আমরা হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। দেখো এই যে প্রধান কর্ণ আছে, তো এই যে প্রধান কর্ণ, এই প্রধান কর্ণের উপাদানগুলো সেম না, 7 7 7, সো এটা হচ্ছে আমাদের কিন্তু একটা কি ম্যাট্রিক্স বলতো, স্কেলার ম্যাট্রিক্স। আবার এই যে দেখো একটা শূন্য ম্যাট্রিক্স হয়, তাই না? তো এই যে প্রধান কর্ণের মানগুলো কি শূন্য, শূন্য মানে তো একই, তো একই কি না বলো, তো এটাকে আমরা বলতে পারি হচ্ছে কি বলতো, স্কেলার ম্যাট্রিক্স। তো এখানে একটা নোট দেওয়া আছে, দেখো সকল স্কেলার ম্যাট্রিক্সে কি ম্যাট্রিক্স বলতো, কর্ণ ম্যাট্রিক্স, কিন্তু সকল কর্ণ ম্যাট্রিক্স কি না বলতো, স্কেলার না। কারণ আমরা তো বুঝতেইছি, ঠিক আছে, যে স্কেলার হইতে গেলে প্রথমত কি আগে কর্ণ হইতে হবে, তারপরে ওই কর্ণ ম্যাট্রিক্স হওয়ার পর যদি তাদের প্রধান কর্ণের মানগুলা কি হয় বলতো, প্রধান কর্ণের মানগুলা একই হয়, তখন আমরা সেটাকে বলতে পারবো হচ্ছে স্কেলার ম্যাট্রিক্স। আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো। হ্যাঁ, পরবর্তীটা দেখি একক ম্যাট্রিক্স। তো এই একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স, এই জিনিসটা কি জিনিস? যদি কোনো একটা কর্ণ ম্যাট্রিক্সে প্রধান কর্ণের যে উপাদানগুলো আছে যখন একই হতো, তখন সেই জিনিসটা কি হতো বলতো, স্কেলার। তো এর উপর আবার একটা শর্ত প্রয়োগ হবে, যদি সেই উপাদানগুলা প্রধান কর্ণের উপাদানগুলো 1 হয়, তখন সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে কি ম্যাট্রিক্স বলতো, একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা আইডেন্টিটি ম্যাট্রিক্স। একক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্স বা কি বলতে পারবো বলো, আইডেন্টিটি ম্যাট্রিক্স। তো দেখো এই যে এটাকে আমরা বলতে হচ্ছে বলতো, প্রধান কর্ণের উপাদানগুলো একই, বাকি সব জিরো, প্রধান কর্ণের উপাদানগুলো একই, বাকি সব কত বলতো, জিরো। সো এইটাকে বলতে পারবো হচ্ছে আমরা বলো একক ম্যাট্রিক্স, ঠিক আছে। এইবার এই যে এইখানে যে আমাদের 3টা সারি 3টা কলাম দেওয়া আছে, এটাকে বলা হবে i3। এখন i3 বলতে আমরা কি বোঝাবো,
তিনটা সারি তিনটা, অবশ্যই একক ম্যাট্রিক্স গুলো সব কি বর্গ ম্যাট্রিক্স। যদি আমি বলি I2 মানে দুইটা সারি দুইটা কলাম, তার প্রধান কর্ণের মানগুলো হবে কত বলো? প্রধান কর্ণের মানগুলো হবে 1 আর বাকিগুলো হবে কত বলো তো? 0। প্রধান কর্ণের মানগুলো হবে 1, বাকিগুলো কত হবে কত? 0। তো একটা এমসিকিউ তোমাকে দিতে পারে, একটু চালাকি করতে পারে। মনে করো বললো যে I7 তোমার হচ্ছে কত I7 মনে করো আছে, I7 ম্যাট্রিক্সের ট্রেস কত? হ্যাঁ, তুমি টেনশনে পড়ে গেলা কি I7 7টা সারি 7টা কলাম, তো অনেক বড় একটা জিনিস, তাহলে এটা আমি কিভাবে বলতে পারবো? তোমার মাথার মধ্যে যদি এই বিষয়টা একটু টেকনিক্যালি অবলম্বন করতে পারো যে না, কোন একটা অভেদক ম্যাট্রিক্স বা ইউনিট ম্যাট্রিক্সের প্রধান কর্ণের মানগুলো 1, প্রধান কর্ণের মানগুলো কত বলো তো? 1। সো যেহেতু প্রধান কর্ণের মানগুলো 1, তাহলে সেগুলো যোগফল তুমি I3 এর ক্ষেত্রে চিন্তা করো কত? 3। I2 এর ক্ষেত্রে 2, তাহলে I7 এর ক্ষেত্রে ট্রেস কত হবে? I7 এর ক্ষেত্রে ট্রেস কত হবে? ট্রেসে কত হবে বলো তো? 7 হবে। ট্রেস কত হবে বলো তো? 7 হবে। এবং যদি আমাকে বলতো না মুখ্য পদ, একটু আমরা বললাম মুখ্য পদ কি জিনিস? প্রধান কর্ণে যে উপাদানগুলো আছে, তো ওই উপাদানগুলো যদি আমি গুণ করি, সেই গুণফল হচ্ছে কি বলতো? মুখ্য পদ। তাহলে আমাকে বলো তো, সেটা I3 বলুক আর I4 বলুক, প্রধান কর্ণের উপাদানগুলো যেহেতু 1, তো এদের গুণফলের মানটা কত হবে? 1ই হবে। সো তখন মুখ্য পদ আমরা কত বলতে পারবো বলো? 1। এবং মাধ্যমিক পদ যেটা, সেটা হচ্ছে গৌণ কর্ণের ভুক্তিগুলো গুণফল, মাধ্যমিক পদ কিন্তু কত হবে? 0। তো আশা করি এই জিনিসটা তোমরা বুঝছো। হ্যাঁ, ওকে। এবার আসি শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স। হ্যাঁ, নাল ম্যাট্রিক্স, নাল ম্যাট্রিক্স। তো শূন্য ম্যাট্রিক্স বা নাল ম্যাট্রিক্স কি জিনিস? যদি কোন একটা ম্যাট্রিক্সের সকল উপাদান কি হয় বলতো? শূন্য হয়, তখন সেটাকে বলতে পারবো আমরা শূন্য ম্যাট্রিক্স বা কি বলতো? নাল ম্যাট্রিক্স। এই যে প্রত্যেকটা উপাদানই শূন্য, প্রত্যেকটা উপাদানই শূন্য, তো তখন আমরা সেটাকে বলতে পারবো শূন্য ম্যাট্রিক্স বা কি বলতো? নাল ম্যাট্রিক্স। হ্যাঁ, ওকে। এবার ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এটা খুবই একটা ইম্পর্টেন্ট একটা টার্ম, যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে। তো এখানে একটা বিষয় বুঝতে হবে যে ত্রিভুজাকার ম্যাট্রিক্স মূলত হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স। এই যে দেখো, একটা হচ্ছে নিম্ন ত্রিভুজাকার বা আরেকটা কি বলো? ঊর্ধ্ব ত্রিভুজাকার, তাই তো? একটা হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স, আর একটা হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। এটা আসলে কিভাবে আমি হিসাব করবো? হ্যাঁ, ওকে। এখন আমাদেরকে এক্সাম্পল দেখে মনে রাখতে হবে যে আসলে বিষয়টা এইভাবে মনে রাখবা যে এই যে প্রথমটা বলতে ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এই জিনিসটা কি জিনিস? আর এখানে যে একটা মান দেওয়া আছে নিম্ন ত্রিভুজাকার ম্যাট্রিক্স, এই বিষয়টা কি জিনিস? আচ্ছা, ঊর্ধ্ব ত্রিভুজাকার ম্যাট্রিক্স হচ্ছে এই যে পজিশন গুলোতে I এর মানটা Z এর থেকে বড়, যে পজিশন গুলোতে I এর মানটা Z এর থেকে কি বলতো বড়, ওই পজিশন গুলোর উপাদান হইতে হবে 0, ওই পজিশন গুলোর উপাদান হইতে হবে 0। তখন সেই জিনিসটাকে আমরা বলতে পারবো হচ্ছে আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর যে পজিশন গুলোতে Z বড় I এর থেকে, ওই পজিশনের উপাদানগুলো 0 হয়, বাকিগুলা কি আছে আমার দেখার টাইম নেই, ঠিক আছে? তখন সেটাকে আমরা বলতে পারবো হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। চলো আমরা এই যে এখানে একটা एग्जांपल দেওয়া আছে, তুমি একটা বিষয় খেয়াল করো তো, বলো এটা কোন পজিশন? 1 1। আমি তোমাদেরকে দেখাই যে এটা যদি আমরা চিন্তা করি, এটা কিন্তু 1 1 পজিশন, তাই না? এটা কোন পজিশন বলো তো? 1 2। এটা কত? 1 3। এটা হচ্ছে 2 1 2 2। এটা হচ্ছে 2 3। এটা হচ্ছে 3 1। এটা 3 2। এটা কত? 3 3। তাহলে দেখো আমাদের কিন্তু এই তিনটা উপাদান, আমাদের কিন্তু এই যে এইখানে যে তিনটা উপাদান, এইটা এইটা এবং এইটা, এই তিনটা কিন্তু 0। এখানে কিন্তু দেখো প্রথমটা হচ্ছে আয়ের মান, পরটা কার মান বলো? জের মান। আয়ের মান 2, জের মানটা 1। তো সেই পজিশনে যে আমি উপাদানগুলো, সেগুলো 0 আছে কিনা বলো। এবং আমরা এইভাবে বলতে পারি, তোমরা অনেকে মুখস্থ করে না, প্রধান কর্ণের নিচের উপাদানগুলো যদি 0 হয়, তখন সেটাকে বলা হয় কি আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। হ্যাঁ, প্রধান কর্ণের নিচের বিধাই তোমার আয়ের মানটা বড়, জের মানটা কি বলো? ছোট। তো সেই উপাদানগুলো যদি 0 হয়, তখন আমরা বলতে পারবো আপার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। আর লোয়ার ট্রায়াঙ্গুলার তাহলে কি হবে? প্রধান কর্ণের যদি উপরের উপাদানগুলো 0 হয়, এই যে এটা প্রধান কর্ণ, তার উপরের উপাদানগুলো 0, তো সেক্ষেত্রে সেটাকে আমরা বলতে পারি কি বলতো? লোয়ার ট্রায়াঙ্গুলার ম্যাট্রিক্স। কিন্তু এই কন্ডিশনটা মাথায় রাখতে হবে যে প্রধান কর্ণের যেহেতু কি বলতেছি প্রধান কর্ণের উপরে, তাহলে প্রধান কর্ণের উপরে যদি হয়, তাহলে জের মানটা অবশ্যই আয়ের থেকে বড় হবে। তাহলে অনেক সময় এমসিকিউ দিয়েও দিতে পারে। আশা করি বুঝছো। হ্যাঁ, ওকে। এবার আসি উপম্যাট্রিক্স বা সাব ম্যাট্রিক্স। মানে একটা ম্যাট্রিক্সের ধরো যেখানে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো এই ম্যাট্রিক্সের যে কোনো পজিশন থেকে যদি সারি এবং কলাম বাদ দিয়ে নতুন তুমি একটা ম্যাট্রিক্স তৈরি করো, সেটাকে বলা হবে উপম্যাট্রিক্স। তোমরা যেভাবে উপসেট করছো এনাফ, ঠিক আছে? এতটুকুই। আচ্ছা, এবার আসি ট্রান্সপোজ বা রূপান্তরিত ম্যাট্রিক্স বা বিম্ব ম্যাট্রিক্স কি জিনিস। হ্যাঁ, তো ট্রান্সপোজ ম্যাট্রিক্স কি জিনিস? কোন একটা ম্যাট্রিক্সের সারিগুলোকে কলাম এবং কলামগুলোকে সারিতে পরিণত করার পরে তুমি নতুন যে ম্যাট্রিক্সটা পাবা, সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্স বা রূপান্তরিত বা বিম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে? তো মনে করো বি একটা ম্যাট্রিক্স দেওয়া আছে এভাবে, ধরো 5 6 7, ঠিক আছে, 8 9 10 3 2 1। তো এই ম্যাট্রিক্সটা ধরো দেওয়া আছে, এন্ড তুমি যদি এটাকে ট্রান্সপোজ করো, তাহলে এই যে বি এর উপরে কত? এই টি চিহ্ন, অথবা তুমি যদি বি এর উপরে প্রাইম দাও,
তা আমরা বুঝে নেবো এটা কি বলতো ট্রান্সপোজ। তো এখন দেখো এইটাকে যদি ট্রান্সপোজ করো তাহলে যে বিষয়টা হবে সে বিষয় হচ্ছে এর যে সারিগুলো আছে এই সারিগুলো কলামে পরিণত হয়ে যাবে এবং কলামগুলো কিসে পরিণত হয়ে যাবে বলতো সারিতে। তো তুমি দেখো তো এখানে কত লিখতে পারো 5 6 7 এটা সারি বরাবর ছিল, আগে আমি এটাকে কলাম বরাবর লিখছি। হ্যাঁ, আবার 8 9 10 এটা সারি বরাবর ছিল, এটাকে কলাম বরাবর দেবো। 8 9 কত 10। তারপরটা কত আছে 3 2 1 এটাকে দেখো এই যে 3 2 এবং কত বলো তো 1। এই যে যেগুলো ছিল কত কি বরাবর বলো সারি বরাবর, সেগুলো আমি দিয়ে দিছি কি বরাবর বলো কলাম বরাবর। এইবার মজার একটা বিষয় আছে এখানে, ঠিক আছে? আচ্ছা, আমরা যদি পজিশন গুলোর কথা চিন্তা করি, তাহলে এভাবে বলতে হবে এটা কত 1 1, এটা 1 2, এটা 1 3, এটা 2 1, এটা 2 2, এটা কত 2 3, এটা 3 1 3 2, এটা কত 3 3। আচ্ছা, সেম ভাবে আমরা এগুলোকে আইডেন্টিফাই করি 1 1 1 2 1 3, 2 1 2 2 2 3, এটা হচ্ছে 3 1 3 2 এবং কত বলো 3 3। আচ্ছা, এবার ট্রান্সপোজ করার পরে যে অবস্থাটা হয় সেটা আই এর মানগুলো যেতে চলে যায়, মানে জে এর মানগুলো আইতে অর্থাৎ এক্সচেঞ্জ হয়। কেমন? এখানে 1 1 আছে, যদি এক্সচেঞ্জ করো 1 1 এ থাকবে। এই যে 6 এটা কোন পজিশন আছে বলতো 1 2 তে আছে, এটা এক্সচেঞ্জ হয়ে চলে যাবে 2 1 এ। দেখো এই যে 2 1 এ কিন্তু আসছে। এই যে 7 এটা কত 1 3 তে আছে, এটা এক্সচেঞ্জ হয়ে কোথায় যাবে বলো 3 1 এই যে 3 1 এ। সো এখন আরো একটা ইম্পর্টেন্ট টার্ম আছে এখানে, সেটা হচ্ছে যে যখন তুমি কোন একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করতেছো তো সেই ক্ষেত্রে এইটা আমাদের কি প্রদান করো না, এই বলে এটা প্রদান করো না। তুমি দেখো প্রধান কর্ণের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কোনো চেঞ্জ হয় নাই। প্রধান কর্ণের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কিন্তু কোনো চেঞ্জ হয় নাই। তাহলে আমরা এই কথাটা বলতে পারতেছি যে যদি কোনো একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজও করা হয়, যদি প্রধান কর্ণের উপাদানগুলো পরিবর্তন না হয় তাহলে বলতো কিসের পরিবর্তন ঘটবে না? হ্যাঁ, এটা কি হবে বলতো ট্রেসের পরিবর্তন ঘটবে না। কিসের পরিবর্তন ঘটবে না বলো? ট্রেস। ট্রেস মানে কি বলতো প্রধান কর্ণের যে উপাদানগুলো আছে তো সেই উপাদানগুলোর যে যোগফল সেই যোগফলকে কিন্তু কি বলা হয় বলতো ট্রেস। সো আমি এইটা বলতে পারি এই যে এটা প্রধান কর্ণ আছে তো এই প্রধান কর্ণের যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর যে যোগফল এই যোগফলকে কি বলা হবে বলতো ট্রেস। সো কোন একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করলেও তার ট্রেসের মানে কোনো পরিবর্তন হয় না। তো আশা করি এই জিনিসটা তোমরা কিন্তু বুঝতে পারছো। হ্যাঁ, ওকে। এবং এইটা বুঝতে পারবা যে তোমাকে যদি তুমি ট্রান্সপোজ করো তো সেক্ষেত্রে সারিগুলা কলাম এবং কলামগুলো সারি হয়ে যাবে। মনে করো 2/3 একটা ম্যাট্রিক্স, এটাকে ট্রান্সপোজ করলাম তো সেটা কত হয়ে যাবে 3/2 ম্যাট্রিক্স হয়ে যাবে, এতটুকু। হ্যাঁ, ওকে। এবার এখান থেকে আমরা যে বিষয়টা দেখতেছি বিভব ম্যাট্রিক্সের গুণাবলী। তো এই জিনিসগুলা আমি প্রথমে একটা কথা বলি, কোন একটা ম্যাট্রিক্স ধরো ট্রান্সপোজ করছো, এটা যদি আবার ট্রান্সপোজ করো সেক্ষেত্রে তুমি আদি ম্যাট্রিক্সটাই ফিরে পাবা। আর বাকি যে দুটো আছে আমি আগে যখন ম্যাট্রিক্সের যোগ বিয়োগ এবং গুণ শেখাবো তখন আমি বাকি দুটা জিনিস তোমাদেরকে ক্লিয়ারলি বুঝাই দেবো। হ্যাঁ, এখন বুঝালেও বুঝবা না। ওকে, এবার আসি আমরা এখানে উলম্ব ম্যাট্রিক্স। তো উলম্ব ম্যাট্রিক্সের কথা বলতে যে ম্যাট্রিক্সের কলাম অপেক্ষা সারি সংখ্যা কি বলো অধিক থাকে তাকে কি বলা হয় বলো উলম্ব ম্যাট্রিক্স। কলাম অপেক্ষা সারি বলো এই ম্যাট্রিক্সের ক্রম কত সারি কত 1 2 3 তাই 3, আর এইখানে কলাম করে 1 2 3/2। যদি সারি অপেক্ষা মানে কি কলাম অপেক্ষা সারি বেশি থাকে তাহলে সেটাকে বলা হবে উলম্ব ম্যাট্রিক্স, ঠিক আছে? আচ্ছা, আর এখানে একটা কি আছে বলো তো আনুভূমিক ম্যাট্রিক্স, তার উল্টা সেখানে কি থাকবে বলো তো সারির সংখ্যা অপেক্ষা কলামের সংখ্যা কি থাকবে বলো তো বেশি থাকবে, এই যে এই মানটা। হ্যাঁ, ওকে। আচ্ছা, উলম্ব ম্যাট্রিক্স থেকে আরো একটা টার্ম আছে, সেটা হচ্ছে আমরা পরবর্তীতে দেখবো যে আসলে কোন একটা ম্যাট্রিক্স এ এবং তার যদি তুমি ট্রান্সপোজ ম্যাট্রিক্স গুণ করে যদি আয় পাও অর্থাৎ অভেদক পাও তো সেই ক্ষেত্রে আসলে উলম্ব ম্যাট্রিক্স বলা হবে। দুটো কনসেপ্ট একটু আছে, হ্যাঁ আছে, দেখাবো আমরা, অসুবিধা নেই। ওকে, এখন আসি আমরা প্রতিসম ম্যাট্রিক্স। এই প্রতিসম ম্যাট্রিক্সের এই টার্মটা ভেরি 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো প্রতিসমের এই টার্মটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট আমি তোমাকে দেখাই। প্রতিসম ম্যাট্রিক্স কি জিনিস আসলে, প্রতিসম ম্যাট্রিক্স আসলে কি জিনিস। তো তুমি যদি কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরেও সেই একই ম্যাট্রিক্স ফিরে পাওয়া যায় তখন সেটাকে বলা হয় প্রতিসম ম্যাট্রিক্স। অর্থাৎ তুমি যদি কোন একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে তাকে তুমি ট্রান্সপোজ করলা, ট্রান্সপোজ করে মানে আবারও সেই এই ব্যাক পাইছো তখন সেটাকে বলা হবে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? এন্ড এই প্রতিসম ম্যাট্রিক্সের আমরা এক্সাম্পলটা লিখবো কেমনে তোমাদের একটা টেকনিক শেখাই। চলো, মনে করো সাপোজ বি আমি একটা ম্যাট্রিক্স লিখতে হচ্ছে। হ্যাঁ, তো এখন এই বি ম্যাট্রিক্সে তুমি প্রতিসম ম্যাট্রিক্স লিখতে পারছো। তো এখন তুমি যে কাজটা করবা সেই জিনিসটা হচ্ছে মনে করো এখানে 5 6 7 দিলা। তো তুমি যে কাজটা করবা এই সারি বরাবর যা দিচ্ছ ওই মানটাই কলাম বরাবর দিতে হবে, কারণ ট্রান্সপোজ করলে বাতে সেম মানটাই আমরা পাই। তাহলে আমাকে একটা কথা বলো, আমি যদি এখানে 5 6 7 দেই তাহলে এটা সারি বরাবর দিছি, আমি নিচেও 5 তো আছে 6 7 দেব। কত দেবো বলো 6 7 দেবো। এবার মনে করো আমার মন চাচ্ছে না আমি 3 দেবো, এখানে 2 দেবো। তাহলে এখানে যদি তুমি 3 আর কত দিছো বলো তো
2 দিছো, তাহলে 6 এর এখানে তুমি একটা 2 দাও, ঠিক আছে? মানে এইটা এই বরাবর আসবে। আর এখানে যেহেতু প্রধান কর্ণ, শোনো প্রধান কর্ণ বরাবর তোমার যে মান ইচ্ছা তুমি এখানে 9 দিলা, তোমার প্রধান কর্ণ বরাবর যে মান ইচ্ছা তুমি সেই মান দিতে পারো, ঠিক আছে? তুমি যদি এই ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করো, তুমি দেখবা তুমি এটাই আবার ব্যাক পাচ্ছ, ঠিক আছে? এটাকে বলা হবে হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? এটাকে কি বলা হবে বলো তো? প্রতিসম ম্যাট্রিক্স। এবার আসো বি প্রতিসম ম্যাট্রিক্স কি জিনিস। তো বি প্রতিসম ম্যাট্রিক্স হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পর যদি তুমি মাইনাস এ পাও, কোন একটা ম্যাট্রিক্সকে ট্রান্সপোজ করার পরে তুমি যদি মাইনাস এ পাও, তখন সেটাকে বলা হবে হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। কি বলা হবে বলো? বি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? দেখো এখানে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কথাটা বুঝছো আমার? আমাকে এখানে মুখে একটা এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে। তবে একটা বিষয় তোমাকে অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে, তুমি যদি বি প্রতিসম ম্যাট্রিক্সের এক্সাম্পল চিন্তা করো, তাহলে অবশ্যই অবশ্যই ওই ম্যাট্রিক্সটার প্রধান কর্ণ বরাবর যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো শূন্য হইতেই হবে। কারণ তোমার এইখানে যদি এই প্রধান কর্ণ বরাবর যদি উপাদানগুলো শূন্য না হয়, ওই ম্যাট্রিক্সটা আর যাই হোক সেটা বি প্রতিসম ম্যাট্রিক্স হতে পারবে না। ওই ম্যাট্রিক্সটা আর যাই হোক ওই ম্যাট্রিক্সটা বি প্রতিসম ম্যাট্রিক্স হইতে পারবে না, ঠিক আছে? এবার আমি তোমাকে একটা কথা বলি, তাহলে এখন আমরা এই মানটা এক্সাম্পল লিখবো কিভাবে, এগুলো ইগনোর করো। মনে করো সাপোজ আমি বি একটা ম্যাট্রিক্স বললাম, এটা আমি বি প্রতিসম ম্যাট্রিক্স এর এক্সাম্পল লিখতে হচ্ছে, হ্যাঁ? তো বি একটা ম্যাট্রিক্স বললাম, তো প্রথমে অবশ্যই 0 দিতে হবে। আমি কি বললাম? প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো কত হইতে হবে? অবশ্যই 0। এবার মনে করো তুমি এখানে 5 বললা, এখানে -6 বললা। তো যখন আমরা এই প্রতিসম ম্যাট্রিক্স বলছিলাম, তখন এই বরাবর যা দিছিলাম এই বরাবর তাই দিছিলাম। তো বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে কি হবে? শোনো, এই সারি বরাবর যা দিব, কলাম বরাবর তাই দিব, তবে তার বিপরীত চিহ্ন দিব। কি দিব বলো? বিপরীত চিহ্ন দিব। বলো এই বরাবর কত? 0 5 -6। সো আমি কলাম বরাবর দিব কত জানো? এখানে 5 দিচ্ছি, এখানে -5 দিব। কত দিব? -5। এখানে কত? -6 দিছি, এখানে কত দিব বলো? শুধু 6। কত দিব বলো? 6। এবার আসো, এখানে আমাকে আবারও 0 দিতে হবে। কেন? একটু আগে তোমাকে বললাম যে অবশ্যই বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কর্ণ উপাদানগুলো কত হইতে হবে? 0। আচ্ছা এবার তুমি মনে করো এখানে তুমি 7 দিলা, এখানে যা দিবা এখানে তার বিপরীত চিহ্ন দিবা। যেহেতু এখানে 7 দিছো, এখানে কত দিবা বলো? -7। কত দিবা? -7। আর এখানে অবশ্যই 0 দিতে হবে। এইটাই হবে আমাদের বি প্রতিসম ম্যাট্রিক্সের উদাহরণ। এন্ড কিভাবে হয় চলো আমরা একটু দেখি। ধর আমি বি লিখছি, তাই না? আমি এই বি কে ট্রান্সপোজ করব। এখন মনে করো আমি বি কে ট্রান্সপোজ করব। আমি যদি এই বি কে ট্রান্সপোজ করি, তাহলে এই মানটা কত পাচ্ছি বলো? এই বি কে যদি ট্রান্সপোজ করি তাহলে 0, তারপরে 5 -6, মানে এই সারিগুলো কলাম বরাবর চলে আসবে। -5 -5 0 আর কত বলো তো? 7। তারপরটা কত আছে? 6 -7 6 -7, ঠিক আছে? 6 -7, তারপরটা কত আছে বলো তো? 0, ঠিক আছে? এখন শোনো, যদি তুমি কোন একটা ম্যাট্রিক্স থেকে কোন একটা উপাদান কমন নাও, তাহলে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা উপাদান থেকেই সেই মানটা কমন নিতে হবে। তো মনে করো তুমি যদি এইখান থেকে মাইনাসটা কমন নাও, তুমি যদি এখান থেকে কি কমন নাও বলো তো? মাইনাসটা কমন নাও, তাহলে সেই ক্ষেত্রে যে কাহিনীটা ঘটবে আমি তোমাকে বলি। তুমি যদি এখান থেকে মাইনাসটা কমন নাও, তাহলে যেখানে প্লাস ছিল সেখানে মাইনাস হয়ে যাবে, যেখানে মাইনাস ছিল সেখানে কি চলে আসবে জানো? প্লাস। আচ্ছা এর জায়গা হচ্ছে না, ওয়েট, আমরা লিখি, সমস্যা নেই, এখানে এভাবে লিখি। বলো এখানে মাইনাস কত থাকবে? 0। এখানে কত পাবো বলো? 5। এখানে কত পাবো বলো? -6। আচ্ছা এটা কত পাচ্ছ? -5। এটা কত পাচ্ছ? 0। এটা কত পাচ্ছ? শুধু 7। তারপরটা 6, তারপরটা -7, তারপরটা কত? 0। তো তুমি একটু যদি খেয়াল করে দেখো, ঠিক আছে? তাহলে আমরা এইখান থেকে এই যে এই মানটা বলো, এই মানটা বি ছিল না? এই মানটা বি ছিল না? তাহলে আমি কত বলতে পারতেছি বলতো? -b। তার মানে এইটাকে তখন আমরা বলতে পারতেছি বি প্রতিসম ম্যাট্রিক্স। তার মানে যদি কোনো একটা ম্যাট্রিক্সে ট্রান্সপোজ করার পরে, ঠিক আছে, অর্থাৎ এ ট্রান্সপোজ ইকুয়াল টু যদি কত আসে বলো? মাইনাসে, তখন সেই জিনিসটাকে আমরা বলতে পারবো হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। সেই জিনিসটা কি বলতে পারবো বলো? বি প্রতিসম ম্যাট্রিক্স, ঠিক আছে? ওকে, এবার আসি আমরা সমঘাতী ম্যাট্রিক্স। তো এইগুলা শুধু আমি এখন আপাতত একটু সংজ্ঞাটা বুঝাই দিব, কারণ এইগুলা পারতে গেলে তোমাকে গুণ পারতে হবে, ঠিক আছে? আমরা তো এখনো গুণ শিখি নাই, তার সংজ্ঞাটা একটু শুধু বুঝে নিব। যদি কোনো একটা ম্যাট্রিক্স মনে করো এ দেওয়া আছে, ওই ম্যাট্রিক্সটাকে তুমি স্কয়ার করলা, আবার তুমি এই এ ম্যাট্রিক্সটাই ফিরে পাও। যদি কোন একটা ম্যাট্রিক্সকে স্কয়ার করার পরেও তুমি সেই আদি ম্যাট্রিক্সটাই ফিরে পাও, তখন সেটাকে বলা হবে হচ্ছে সমঘাতী ম্যাট্রিক্স। কি বলা হবে বলতো? সমঘাতী ম্যাট্রিক্স। একটু মাথায় রাখো, আমরা যখন গুণ শিখবো তখন আমরা এই বিষয়গুলো দেখবো। অভেদঘাতী ম্যাট্রিক্স কি জিনিস? যদি কোনো একটা ম্যাট্রিক্সকে তুমি স্কয়ার করলা, মনে করো একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, হ্যাঁ, তুমি স্কয়ার করলে, স্কয়ার করা মানে কি? ওই ম্যাট্রিক্সকে ওই ম্যাট্রিক্স দ্বারাই তুমি গুণ করলা, তো গুণ করার পর উত্তর তুমি আই পেয়ে গেলা। মানে আই মানে কি মনে আছে? আই মানে কিন্তু অভেদক, অর্থাৎ এদের প্রধান কর্ণ বরাবর 1 এবং বাকিগুলো কি হবে বলতো? 0। তো সেই ক্ষেত্রে সেই ম্যাট্রিক্সটাকে বলা হবে হচ্ছে
অভেদক ম্যাট্রিক্স। যেমন এখানে মনে করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, খেয়াল করো এ একটা ম্যাট্রিক্স দেওয়া ছিল, তো এই মানটাকে স্কোয়ার করছে, স্কোয়ার করার পরে দেখো এই শেষ বেলা উত্তরটা কত পাইছে বলো তো, 1001। তো আমরা এই যে ম্যাট্রিক্সটা এখানে এ দেওয়া আছে, এই এ কে বলতে পারবো হচ্ছে অভেদঘাতী ম্যাট্রিক্স। কিভাবে গুণ করে আমরা যখন গুণ শিখবো তখন আমরা দেখবো, আপাতত সংজ্ঞাটা মাথায় রাখো যে কোন একটা ম্যাট্রিক্স ধরো দেওয়া আছে, তুমি ওই ম্যাট্রিক্সটা স্কোয়ার করলা, অর্থাৎ ওই ম্যাট্রিক্সটাকে ওই ম্যাট্রিক্স দ্বারাই গুণ করলা। যদি এখানে এই যে এই চেয়ার চলে আসে I2 বা I3 মানে একটু আগে বুঝালাম, তিনটা সারি তিনটা কলাম, প্রধান কোন বরাবর কি থাকবে 1, বাকিগুলো কি থাকবে বলো তো 0, বাকিগুলো কি থাকবে বলো 0। ওকে, শূন্যঘাতী ম্যাট্রিক্স। তো অনেকে আবার এটা দিয়ে চিন্তা করে কি জানো, যে এই যে অভেদঘাতী পড়লাম বা সমঘাতী পড়লাম স্কোয়ার করার পর, তাহলে মনে হয় শূন্যঘাতী ম্যাট্রিক্স মানে মনে হয় a স্কোয়ার ইকুয়াল টু 0। এই ধারণা কিন্তু ভুল, এই ধারণা কিন্তু টোটালি ভুল। শূন্যঘাতী ম্যাট্রিক্স মানে হচ্ছে যে a টু দি পাওয়ার n এই মানটা ইকুয়াল টু 0 হবে, a টু দি পাওয়ার n ইকুয়াল টু কত হবে বলো 0। এখন এই a টু দি পাওয়ার n এই জিনিসটা কি, n হচ্ছে এখানকার একটা ঘাত বা মাত্রা, ঠিক আছে। এখন মনে করো সাপোজ তুমি একটা ম্যাট্রিক্স এ দেওয়া আছে, তাকে তুমি 3 বার গুণ করার পর মানটা সবগুলো উপাদান 0 আছে, তাহলে এটা হবে 3 মাত্রা শূন্যঘাতী ম্যাট্রিক্স। যদি তুমি 4 বার গুণ করার পর কত আসে বলো তো 0 আসে, তাহলে এটা হবে 4 মাত্রা শূন্যঘাতী ম্যাট্রিক্স। তাহলে a টু দি পাওয়ার n ইকুয়াল টু যদি 0 হয়, তখন সেটাকে আমরা বলতে পারবো শূন্যঘাতী ম্যাট্রিক্স, এবং n হবে হচ্ছে এটা ঘাত বা মাত্রা। n কি হবে বলো, এটা ঘাত বা কি হবে বলো তো মাত্রা। হ্যাঁ, ওকে। এবার সে অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স কি জিনিস, তো অনুবন্ধী বা কনজুগেট কি, আচ্ছা তোমরা তো এখনো তো দ্বিতীয় পত্র ধরো পড়ো নাই, তো জটিল সংখ্যা আছে বা কাল্পনিক সংখ্যা, এটাকে বলা হয় আই বা ইমাজিনারি নাম্বার। হ্যাঁ, তো আমি জাস্ট তোমাকে একটা एग्जांपल তোমাকে বলি আগে। ধরো a ইকুয়াল টু সাপোজ এভাবে আছে 1 প্লাস 3i, ঠিক আছে, 2 4, এখানে ধরো হচ্ছে 2 মাইনাস 4i আছে। হ্যাঁ, তো এখন এই যে এটা a ধরো একটা ম্যাট্রিক্স আছে, এর কনজুগেট বা অনুবন্ধী ম্যাট্রিক্স মানে a বার হবে, ঠিক আছে। কনজুগেট বা অনুবন্ধী ম্যাট্রিক্স মানে কি হবে a বার। তো এইখান থেকে আমরা কিভাবে নির্ণয় করতে পারি, তো এইখান থেকে নির্ণয় করার সিস্টেম হচ্ছে এমন, তোমাকে যদি এভাবে একটা জটিল অর্থাৎ আই থাকে এখানে প্রশ্নে, হ্যাঁ, তাহলে তোমাকে যে কাজটা করতে হবে শুধুমাত্র আই এর চিহ্নগুলো তুমি চেঞ্জ করে দিবা। যদি আই এর আগে প্লাস থাকে মাইনাস দিয়ে মাথায় রাখো, শুধুমাত্র আই এর চিহ্নগুলো কিন্তু পরিবর্তন হবে, কোনো যে কনস্ট্যান্ট গুলো আছে সেগুলো চিহ্ন কিন্তু পরিবর্তন হবে না, ঠিক আছে। তো এই যে এ দেওয়া আছে, আমি যদি বলি যে এর কনজুগেট ম্যাট্রিক্স, তাহলে সেই বিষয়টা দাঁড়াবে হচ্ছে এমন, সেটা হচ্ছে 1, এখানে কত প্লাস ছিল, এখানে মাইনাস 3i, এখানে 2 2ই থাকবে, এগুলো কোনো চেঞ্জ হবে না। আচ্ছা, এখানে 4 4ই থাকবে, এখানে হবে 2 প্লাস কত বলো তো 4i। তার মানে কনজুগেট বা অনুবন্ধী ম্যাট্রিক্স মানে কি জিনিস, যে যদি এদের এই যে পজিশন গুলোতে কি যে চিহ্নটা আছে, আয়ের আগের চিহ্নটা যদি আমি এক্সচেঞ্জ করে দেই, অর্থাৎ প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস দিয়ে দেই, তাহলে যেই ম্যাট্রিক্সটা পাবো সেটা হচ্ছে আমাদের অনুবন্ধী ম্যাট্রিক্স বা কনজুগেট ম্যাট্রিক্স। হ্যাঁ, ওকে। এখানে হারমেশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে, হারমেশিয়ান ম্যাট্রিক্স। তো এইগুলা ধরো অ্যাডমিশনে দেয় একাডেমিতে, আমাদের তোমায় বলি, ধরো কোন একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো ওই ম্যাট্রিক্সটা তুমি কনজুগেটকে ট্রান্সপোজ করছো, কোন একটা অনুবন্ধী ম্যাট্রিক্সের কনজুগেটকে তুমি ট্রান্সপোজ করছো, তুমি যদি এ ফিরে পাও তখন তাকে বলা হয় হারমেশিয়ান ম্যাট্রিক্স, ঠিক আছে। ধরো এই একটা ম্যাট্রিক্স, এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তো এই ম্যাট্রিক্সটাকে তুমি আগে কনজুগেট করবা। তো একটু আগে তোমাকে বুঝালাম কনজুগেট করা মানে কি জিনিস বলো, যেখানে প্লাস আছে সেখানে কি দিয়ে দিবা বলো তো মাইনাস, কিসে আয়ের আগে শুধুমাত্র। দেখো আয়ের আগে যেখানে এখানে 3 মাইনাস আই ছিল 3 প্লাস আই হয়ে গেছে, 3 প্লাস আই ছিল 3 মাইনাস আই হয়ে গেছে, তাহলে এইটা এর কি বলো তো কনজুগেট ম্যাট্রিক্স। আর ওই মানটাকে আবার ট্রান্সপোজ করবা, ওই মানটাকে আবার কি করবা বলো তো ট্রান্সপোজ করবা, করার পর তুমি যদি সেই এই ফিরে পাও তখন সেটাকে বলা হবে হচ্ছে হারমেশিয়ান ম্যাট্রিক্স। অর্থাৎ কোন একটা ম্যাট্রিক্স অর্থাৎ জটিল সংখ্যার বা জটিল ম্যাট্রিক্স, তাকে তুমি অনুবন্ধী করবা, তাকে আবার তুমি ট্রান্সপোজ করবা, করার পর তুমি যদি এই আদি ম্যাট্রিক্সটা ফিরে পাও তখন সেই মানটাকে বলা হবে হচ্ছে হারমেশিয়ান ম্যাট্রিক্স। কি বলা হবে বলতো হারমেশিয়ান ম্যাট্রিক্স। ওকে, এবার আমাদের যে নামটা আছে সেটা হচ্ছে বি হারমেশিয়ান ম্যাট্রিক্স। তো বি হারমেশিয়ান ম্যাট্রিক্স কি জিনিস, ঠিক আছে। তো বি হারমেশিয়ান ম্যাট্রিক্স মানে হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সকে তুমি কনজুগেট করলা, করার পর তুমি ট্রান্সপোজ করে মাইনাস এ পেলা, এটা বি তোমার হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্সের মতো কিন্তু। হ্যাঁ, এটা কি কার মতো বলতো বি প্রতিসম ম্যাট্রিক্সের মতো। তাহলে এই যে এ কে আমি কনজুগেট করছি, তারপর কি ট্রান্সপোজ করছি, যদি আমি মাইনাস এ পাই তখন সেটাকে বলা হবে কি বলতো বি হারমেশিয়ান ম্যাট্রিক্স। এখানে একটা বিষয় মাথা রাখবা, আমরা যখন বলছিলাম যে বি প্রতিসম ম্যাট্রিক্সের ক্ষেত্রে প্রধান কোন উপাদানগুলো কত ছিল 0। আচ্ছা তাহলে বলো তো, বলে যে 10/10 একটা বি প্রতিসম ম্যাট্রিক্স, ওই ম্যাট্রিক্সের ট্রেস কত, ইজিলি বলে দিবে 0। কেননা বি প্রতিসম ম্যাট্রিক্সের প্রধান কোন উপাদানগুলো অবশ্যই 0। তো আমাকে যত মাত্রার ম্যাট্রিক্সই বলুক না কেন,
এইটার ট্রেস হবে হচ্ছে কত 0। তো সেম ভাবে বি হার্মিশিয়ান ম্যাট্রিক্সের ক্ষেত্রেও এই যে প্রধান কর্ণের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো অবশ্যই অবশ্যই কি হবে বলতো শূন্য হবে, অবশ্যই অবশ্যই কত হবে বলতো শূন্য হবে। এই যে এই যে প্রধান কর্ণ আছে এগুলো কি বলতো শূন্য। তো তুমি কি এই যে এই কন্ডিশনটা মানে অর্থাৎ একে কনজুগেট করবা, এই যে কনজুগেট করা হয়েছে এটাকে আবার ট্রান্সপোজ করে যদি আমি সেই আদি ম্যাট্রিক্সটাই ফিরে পাই অর্থাৎ মাইনাস এ পাই, তখন সেই ওই আদি ম্যাট্রিক্সটাকে বলা হবে হচ্ছে বি হার্মেশিয়ান ম্যাট্রিক্স, বি হার্মেশিয়ান ম্যাট্রিক্স। ওকে, আমাদের এইটা হচ্ছে আমাদের লাস্ট একটা টপিক, ঠিক আছে, এটাই আমাদের কিন্তু শেষ। জাস্ট কি আছে বলো, এখানে আমাদেরকে বলতে হচ্ছে পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। কি বলা হচ্ছে বলো তো, পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। তো এই পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স বা পিরিয়ডিক যে ম্যাট্রিক্স এটা আসলে কি জিনিস, ঠিক আছে, আমাদের এটা হচ্ছে আজকে লাস্ট কনসেপ্ট, ঠিক আছে। আর জাস্ট 2-1 মিনিট লাগবে, একটু মনোযোগ দিয়ে দেখো। সেটা হচ্ছে যদি কোনো একটা ম্যাট্রিক্স, যদি কোনো একটা ম্যাট্রিক্স এর উপরে মনে করো a টু দি পাওয়ার n তুমি কোনো একটা মান দিলা, ঠিক আছে, তো তুমি মনে করো সাপোজ কত পাইলা বলো, আবার এই ব্যাক পাইলা। এখন এই n মানে হচ্ছে বিষয়টা কি বলো, যে তাহলে এইটা হবে হচ্ছে আমাদের পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স, তোমাদের পর্যায়বৃত্ত গতির মতো। বলো পর্যায়বৃত্ত গতি কি কনসেপ্ট ছিল, যদি কোনো একটা বস্তু কোনো গতি এমন হয় যে একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে নির্দিষ্ট দিক থেকে ঘুরে আবার সেই একই পজিশনে আসে, তাই তো। তো এখানে কথা হচ্ছে না তুমি যতবারই এটাকে একটা পাওয়ার দাও না কেন, সেটা আবার যদি সেই এই ব্যাক আসে তখন সেটাকে বলা হবে কি বলতো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্স। তবে এইখানে একটা বিষয় আছে, পর্যায়কাল বলতে একটা টার্ম আছে এখানে। তো এখানে অনেক সময় এই যে তোমাদের এইভাবে লেখা হয় a টু দি পাওয়ার ধরো p+1, এটা মানে যদি a হয়, তো এই যে p আছে এই p হচ্ছে ওই ম্যাট্রিক্সের পর্যায়কাল। এখন যদি বলো ভাইয়া এইখানে মনে করো সাপোজ a টু দি পাওয়ার 99 ইকুয়াল টু a আছে, যদি বলে এই ম্যাট্রিক্সের পর্যায়কাল কত, তাহলে এই যে পাওয়ার যত আছে পর্যায়কাল হবে তার থেকে এক কম, পাওয়ার যত আছে পর্যায়কাল হবে তার থেকে এক কম। বলো পাওয়ার কত আছে 99, তাহলে পর্যায়কাল কত হবে বলো, এই যে 98+1 মানে a, মানে এই যে 98টা দেওয়া আছে এই 98 হবে এই ম্যাট্রিক্সের কি বলতো পর্যায়কাল, এই ম্যাট্রিক্সের কি হবে বলতো পর্যায়কাল হবে, ঠিক আছে। ওকে, এখন যদি বলো ভাই কেন, আচ্ছা মনে করো সাপোজ a কিউব, হ্যাঁ a কিউব সমান a আছে। এখন তোমাকে একটা বিষয় মাথায় রাখতে হবে যে এই যে a স্কয়ার, এই a স্কয়ার মানে a হলে তো সেটা সমঘাতী হয়ে যাবে, এখানে কোনো পর্যায়বৃত্ত ম্যাট্রিক্সের কনসেপ্ট আসবে না। তো অবশ্যই এই কিউব থেকে আমরা হিসাব করব, ঠিক আছে। তাহলে a কিউব মানে মনে করো a। এখন তুমি যদি বলো ভাই এটা পর্যায়কাল কেন 2, সেটা ব্যাখ্যা আমি একটু বলি। আচ্ছা a2+1 মানে কত a, আচ্ছা এটা এই কারণে বলো তো এই a কে যদি a কিউব পর্যন্ত নিয়ে যেতে চাও কয়বার গুণ করতে হবে চিন্তা করো তো, a কে প্রথম a একবার গুণ করতে হবে a স্কয়ার, ওই a স্কয়ার কে আবার তুমি এ দ্বারা গুণ করবে, তাহলে কত পাবা a কিউব। দেখো আমরা কিন্তু জাস্ট 2 বার গুণ করা লাগতেছে, এই জন্য আমরা বলতে পারি এই ম্যাট্রিক্সের পর্যায়কাল কত বলো তো 2। তাহলে আমরা ইজিলি ভাবে বলতে পারবো কি যে যে পাওয়ারটা দেওয়া থাকবে সেই পাওয়ার থেকে এক হবে ওই ম্যাট্রিক্সের বলো তো কি হবে বলো তো পর্যায় বা পর্যায়কাল, ঠিক আছে। ওকে, তো সবাই ভালো থাকো, আশা করি তোমরা আমি যে কনসেপ্ট গুলো বুঝাইছি সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো। যদি কোনো কনসেপ্ট বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবা, ঠিক আছে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।